হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ভারতবর্ষ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা সেই ভারতবর্ষের কাহিনী সংক্ষেপে তোমাদের আজ আমি বুঝিয়ে দেব। দেখো, ভারতবর্ষ গল্পটি পুরো গল্পটি আমি পড়িয়েওছি, আমার চ্যানেলে আপলোড আছে ভিডিওটা, তোমরা না দেখে থাকলে দেখে নেবে। এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও কিন্তু আগে আমি আমার চ্যানেলে আপলোড করেছি, এবং আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, বুঝেছো? এবং তোমরা এই কয়েক মিনিটের ভিডিওটা দেখে এই যে ভারতবর্ষ পুরো গল্পটি আছে সেই গল্পটি জেনে ফেলবে। খুবই সহজ ভাষায় সহজভাবে তোমাদের আমি বোঝাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তোমরা কিন্তু আমার ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকো, তোমরা পুরো গল্পটি জেনে ফেলবে। এবং দেখো, আরও যে দুটো গল্প রয়েছে, ওই যে ভাত আর তোমার রয়েছে, প্রথমে রয়েছে কে বাঁচে কে বাঁচে। তো ওই দুটো গল্পের থেকেও না এই ভারতবর্ষ গল্পটি না একটা অন্য রকমের। হ্যাঁ, অন্য রকম বলতে একটু আলাদা রকম। অর্থাৎ এখানে এক বুড়ির যে জীবনচিত্র বুড়ির একটা বৃদ্ধা মহিলার জীবনচিত্র এখানে তুলে ধরা হয়েছে। সে যখন বেঁচে ছিল, ধরো তোমরা হয়তো অনেকে গল্পটি পড়েছো, তারা জানবে, আবার যারা পড়েনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে আজকে জেনে নেবে। সে যখন বেঁচে ছিল তখন কিন্তু তার দায়িত্ব, তাকে কেউ আশ্রয় দেয়নি, তার দায়িত্ব কেউ নেয়নি। কিন্তু সেই বুড়ি যখন মারা গেল, একজন থুত্তরে ভিখিরি বুড়ি, তখন কিন্তু একদল মুসলমান লোক, একদল হিন্দু লোক বুড়িটাকে নিয়ে টানাটানি করতে শুরু করলো। তারা বলল, না বুড়ি তো মুসলিম। হিন্দুরা বলল, না বুড়ি তো হিন্দু। অথচ দেখো, বুড়ি যখন বেঁচে ছিল তখন তার দায়িত্ব কেউ নেয়নি, তাকে কেউ তার কারো বাড়িতে আশ্রয় দেয়নি। বুড়ি কি করেছে, একটা বড় গাছের তলায় আশ্রয় নিয়েছিল। তো দেখো, এভাবেই কিন্তু গল্পটি এগিয়ে চলবে, এবং গল্পটির শেষের দিকে আমরা দেখতে পাবো বুড়ি কিন্তু মারা যাবে। তাকে মারা যাবার পরেই এই যে এত আমি বললাম হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গাবাদের উপক্রম হবে, কিন্তু মারা যাবার পরেই কিন্তু সেই পরিস্থিতি দেখা যাবে। বাইরে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, যার জন্য শব্দ শুনতে পাচ্ছ তোমরা হয়তো। তো চলো আমি একটু তোমাদের বলে দিই গল্পটি সব। তার আগে আমি তোমাদের আরেকটু জানিয়ে দিই, এটা সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা। এটা ভারতবর্ষ গল্পটি কে লিখেছেন আসতেই পারে, তোমরা কিন্তু পড়বে। আর যেহেতু তোমরা এইচএস দেবে, তার জন্য তোমরা যে উচ্চ মাধ্যমিকের জন্য এমনভাবে প্রিপারেশন করবে যাতে তোমাদের কিন্তু 80-90% অবশ্যই আসে। আর দেখো, একবার গল্প পড়ে কিন্তু হয় না, তোমরা বারবার গল্পটি খুঁটিয়ে পড়ো। প্রশ্ন উত্তর তো সব ভেতর থেকে আসে। তোমরা যদি নিজেরা গল্পটি খুঁটিয়ে পড়ো তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর করতে খুবই সহজ মনে হবে। তোমাদের মুখস্থ করতে হবে না। এই যে মুখস্থ বিদ্যা অনেকেই আছে, বুঝলে না, মুখস্থ করে চলে গেলে হবে, তাতে হবে না। তোমরা যদি একটু বুদ্ধি লাগাই পড়ো, একটু রিডিং পড়ো, বারবার একবার রিডিং পড়লে হয় না, অনেকবার রিডিং পড়তে হবে। এমনভাবে রিডিং পড়বে কোথায় কি আছে যাতে তোমরা জানতে পারো, এবং কোন লাইনটা কি রয়েছিল। যদি তোমাদের ধরো কোনো এমসিকিউ টাইপ প্রশ্ন দিল, তোমাদের পড়তে হবে না, তোমাদের তো রিডিং পড়া আছে। তোমাদের তো 3টে গল্পই, একটা ভারতবর্ষ, একটা কে বাঁচায় কে বাঁচে প্রথমে রয়েছে, আর রয়েছে ভাত। এই দেখো, এই 3টে গল্প তোমরা যদি বারবার রিডিং পড়ো, অসুবিধা কোথায়? হ্যাঁ, মানছি তোমাদের একটা সাবজেক্ট নয়, আরও বিভিন্ন সাবজেক্ট রয়েছে, তো 5টা তো সাবজেক্টই থাকে। আর কবিতা বলতে, কবিতাও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। রূপনারায়ণ কুলে, শিকার, মহুয়ার দেশ, স্বামী দেখি, সবই দিয়েছি আমি, তোমরা দেখে নেবে। নাটকের মধ্যে নানা রঙের দিন আমি দুবার আপলোড করেছি। আর তোমরা না আমাকে জানাবে যে তোমাদের কোনো রকম যদি অসুবিধা থাকে গ্রামার সম্বন্ধে, বেঙ্গলি, এই যে এগুলো অলৌকিকও দিয়েছি, পড়তে জানি এমন এক মজুরের প্রশ্ন, এটাও আমি আমার চ্যানেলে আপলোড করছি। তো তোমরা আমাকে জানাবে, না জানালে আমি বুঝতে পারবো না কি ভিডিও বানাবো। তো যাই হোক, তোমাদের এবারে আমি একটু পড়ে বুঝিয়ে দিই। আর আমি না একটা বই নিয়েছিলাম, এটা আমার বই নয়, এটা অনেক দিনকার বই। এটা ডক্টর অশোক কুমার মিত্রের বই। তো এই বইটা আমার কাছে আছে। আজ আমি এই বইটা থেকে যে কাহিনী সংক্ষেপটা দিয়েছে সেটা থেকেই বোঝাবো।
মানে বলে দেবো কি কাহিনী। দেখো তোমরা এইটুকু যে কাহিনীটা দেখতে পাচ্ছ, পুরো গল্পটি এখান থেকে তোমরা বুঝতে পেরে যাবে। একটা পিচের সড়ক, যেখানে বাঘ গড়ে উঠেছে সেখানে একটা বাজার, যেখানে বাঘ নিয়েছে সেখানেই একটা বাজার কিন্তু গড়ে উঠেছে। তার পেছনেই রয়েছে বাঁশবনে ঢাকা বিদ্যুৎহীন গ্রাম, যেখানে কিন্তু বিদ্যুৎ নেই। বাজারে বিদ্যুৎ আছে, চায়ের দোকান, মিষ্টির দোকান, মনোহারি, পোশাকের দোকান, নিত্য প্রয়োজনীয় মুদির দোকান, এগুলো কিন্তু রয়েছে বাজারে। দেখো কটা দোকান রয়েছে বাজারে, সেগুলো একটু তোমরা মন দিয়ে দেখে নেবে। একটি আড়ত আছে, হাস্কিং মেশিন আছে, ইটভাটা আছে, অর্থাৎ একটা কি বলবো, ইটভাটা রয়েছে, একটা হাস্কিং মেশিন রয়েছে, আর সব মিলিয়ে বাজার রাত্রি 9টা পর্যন্ত জমজমাট থাকে, তারপর সব কিন্তু ফাঁকা। শুধু দু একটা ট্রাক চলে যায় দূর শহরের দিকে, নেড়িকুক্তা ঘোরে রাস্তায়, আর বাঁকের মুখে পুরনো বট গাছে পেঁচা রাখতে থাকে। অর্থাৎ রাত 9টা পর্যন্তই যে জমজমাট ভিড় দেখা যায়, তারপরে কিন্তু বাজারে আর কোনো মানুষজন থাকে না, কয়েকটা কুকুর ঘোরাঘুরি করে, আর রাস্তাতে ওই গাড়ি দু একটা চলে। মানে খুবই গ্রাম্য পরিবেশ। তোমরা হয়তো এইটুকু প্যারাটের মধ্যেই তোমরা বুঝতে পারলে। দেখো আমি ধরে ধরে গল্পটা আমি বই থেকে পড়িয়েছি, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নেবে। হ্যাঁ, প্রথমে আবার এটা দেখে নেবে, কাহিনী সংক্ষেপটা পড়ে নেবে, বুঝে নেবে, তারপর তোমরা ওখানে যাবে, দেখবে সহজ লাগবে। তারপরে দেখো এবারে কিন্তু প্রথমে আমরা পেলাম এই গ্রামটা সম্পর্কে একটু জানলাম, অর্থাৎ গ্রামটা সম্পর্কে ঠিক না, ঠিক জানতে পারলাম আমরা ওই বাজারটা সম্পর্কে, যেখানে বাজার গড়ে উঠেছে, যেখানে মেন রাস্তা। এবারে আমরা জানবো ঋতুর সম্পর্কে, অর্থাৎ সেখানে কেমন ঋতু, সেখানে কি, সেখানে চলছে শীত এলো, মানে দারুণ শীত, শীতে এলো বৃষ্টি, শীতে আবার বৃষ্টি পড়ছে। ভাবো, এখনই আমি বৃষ্টির একটু আগে কথা বললাম, তো এখানেও তাই, এখানে আবার শীতে বৃষ্টি পড়ছে। ভাবো শীতেই কত জড়ালো হয়, শীতেই ঠান্ডা লাগে প্রচণ্ড, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে, তাহলে কতটা পরিমাণে সেখানে ঠান্ডা রয়েছে তোমরা হয়তো ফিল করতে পারছো। পৌষ মাসে বৃষ্টি হলে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, এগুলো কিন্তু একটু মন দিয়ে আন্ডারলাইন করবে তোমরা। আমি ওই জন্যই এটা তোমাদেরকে দেখালাম, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ানোর জন্যই। দেখো পৌষ মাসে যদি বৃষ্টি হয় তাহলে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা, নিম্ন শ্রেণীর মানুষেরা বলে ডাওর, আর বৃষ্টির সঙ্গে বাতাসে ঝাপটা থাকলে তাকে বলে ফাপি। এই যে এগুলো MCQতে দিয়েই থাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। হ্যাঁ, তোমরা একটু মন দিয়ে দেখবে। চায়ের দোকানে সেই ফাঁপির অকাল দুর্যোগে চাষিরা মাথায় হাত দিয়ে বসে, চায়ের দুর্যোগে আড্ডা দিতে দিতে কিন্তু ভগবানের মুণ্ডপাত করতে, আচ্ছা তাদের ধরে কোনো কাজ নেই, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ওয়েদারে অনেকজন মিলে একটা চায়ের দোকান আছে, সে চায়ের দোকানে আড্ডা দেয়। আড্ডা দিতে দিতে ধরো বোম্বাইয়ের অভিনেতা, অভিনেত্রী, রাজনীতি, মুখ্যমন্ত্রী, MLA, মানে সমস্ত মানুষের কথা সেখানে কিন্তু কি বলবো ডিসকাস হয়, আলোচনা করে আর কি। এমনকি গ্রামের সরাবাউরির কথাও সেখানে চলে আসে। বিতর্ক যত বাড়ে, চা বিক্রেতা চায়ের বিক্রি ততই বাড়ে। মানে কি বলতো, এই লাইনটার মানে হচ্ছে ফলে বিতর্ক বাড়ছে, অর্থাৎ একজন বলছে যে না ওটা এরকম, ও বলছে না এটা এরকম, মানে কথা বাড়তেই থাকলো, আর ওরা বসেই থাকলো, আর এক কাপ করে চা খেতেই থাকলো। কেন বলো তো, বৃষ্টির ওয়েদার, ঠান্ডা ঠান্ডা শীতে, তার মধ্যে চা তো খাবেই। তাহলে চা যে বিক্রেতা তার কিন্তু খুব লাভ হবে, কারণ তার দোকানে অনেক মানুষ এসে জমাট বাঁধে, অনেক মানুষ অনেক রকমের আলোচনা করে, তো চা বিক্রেতার তো ভালোই পয়সা রোজগার হয়। তবে তার অনেকটা ধার বিক্রি, অর্থাৎ ধান কেটে পয়সা শুন, অর্থাৎ তার কিন্তু তার কাছে মানুষ কিন্তু নগদ টাকা দিয়েও খায় না, ধার রেখে দেয়, বলবে যখন ধান কাটবো, যখন ধান দিয়ে কেটে বিক্রি করে টাকা পাবো তখন তোমার টাকা মিটিয়ে দেবো। এগুলো কিন্তু গ্রামাঞ্চলে হয়। তারপরে দেখো নানা বিষয় নিয়ে যখন চা দোকানে চলছে বাগযুদ্ধ, সে সময় সেখানে আসে এক থুত্তুরে পুজো। এই যে এখানে প্রবেশ করছে এক থুত্তুরে পুজো ভিখারি বুড়ি, যার কথা আমি একটু আগে তোমাদেরকে শোনালাম। হ্যাঁ, যার নিয়ে এই গল্পটি রচিত, যে আমি মনে করি যে মেন ক্যারেক্টার হচ্ছে এই থুত্তুরে বুড়ি, যার গায়ে তেল চিটচিটে তুলোর কম্বল জড়িয়ে, হাতে একটা লাঠি নিয়ে ভিজতে ভিজতে হেঁটে এলো। সে চায়ের দোকানে ঢুকতেই সবাই তর্ক থামিয়ে ভাবতে লাগলো, এই অতি বৃদ্ধা কিভাবে এই দুর্যোগে হেঁটে আসতে পারলো। বাপরে বাপ, বৃষ্টিটা আমাদের এখানে প্রচণ্ড জোরেই হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু। তারপরে দেখো সে সবার মুখের দিকে তাকাচ্ছে, এক চা খেলো, এই দুর্যোগে হেঁটে আসছে, সবাইকে মানে অবাক করার কথা।
কারণ একজন বৃদ্ধা এভাবে কিভাবে এই দুর্যোগে হেঁটে এলো সেটাই সবাইকে কিন্তু অবাক করছে। সে সবার মুখের দিকে তাকালো কিন্তু কিছু বললো না। বুড়ি কোথা থেকে আসছে একজন জানতে চাইলে বুড়ি গজগজ করে উত্তর দেয়, তাতে কি প্রয়োজন। খদ্দেরেরা হেসে ওঠে যে বুড়ি তেজের কথা বলায় বুড়ি তিরিখি মেজাজে, অর্থাৎ বুড়িকে নানা কথা বলে তারা, অকথা কুকথা বলে, না বলে। শুধু তাই নয়, তাদের পিতৃপুরুষের কথা উল্লেখ করে, অর্থাৎ বুড়িও কিন্তু পছন্দ করেনি। বুড়ি এতটাই তীক্ষ্ণ মেজাজে ছিল, বুড়িও গালাগাল শুরু করে দিয়েছে সে সময়। তারপরে একজন নরমপন্থী একজন তাকে হালকা গলায় জিজ্ঞাসা করলো, জানতে চাইছে কোথা থেকে এসছো। তখন বুড়ি একই কণ্ঠে উত্তর দিল যে তাদের মাথায়, অর্থাৎ বুড়ি নিজের অ্যাড্রেস, নিজের যে কোথা থেকে এসেছে সে আগে বলতে চায়নি, কারণ অপরিচিত লোক ধরো, এবং বয়সও হয়েছে যার জন্য তার মেজাজটা একটু বিগড়ে গেছে বলতে পারো। তারপরে দেখো চায়ের দাম মিটিয়ে সে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লো। লোকেরা চেঁচিয়ে যখন বলল যে বুড়ি নির্ঘাত মরবে, তখন বুড়ি ক্রুদ্ধ কণ্ঠে তাদের অভিশাপ দেয় তারা যেন তাদের জন্য শতপুষ্টি মরুক। অর্থাৎ বুড়ি কিন্তু ভিখারি হলেও তারা দেখে মনে করেছিল বুড়ির হয়তো কিছুই নেই, ভিখারি চা খাবে চলে যাবে, কিন্তু বুড়ি কিন্তু চায়ের দামটা মিটিয়ে দিয়েছে। তোমরা লক্ষ্য করবে ছোট ছোট জিনিসগুলো, চায়ের দাম মিটিয়েও দিয়েছে। এবং বুড়ি কি বলবো, মানে বুড়ি চায়ের দাম তো মিটিয়েছে, আর তার সাথে সাথে যে জিজ্ঞেস করেছে, যে বলেছে অনেকে যে এই মরে যাবে রে, এই যা দুর্যোগ, যা বৃষ্টির দিনে এসেছে নির্ঘাত মরবে, তখন আবার বুড়ি অভিশাপও দিয়েছে। তারপরে দেখো একটা বট গাছতলায় মোটা শিকড়ের কাছে ঠেস দিয়ে বুড়ি কিন্তু রয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যে পূর্ব অভিজ্ঞতা, মানে আগেও সে এইরকম রয়েছে, সে বৃক্ষ বাসিনী। হ্যাঁ, তা সে আজ নতুন নয়, সে এরকম বট গাছে হয়তো অনেকবার থেকেছে। এখানটা থেকে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন আসে আমি বলে দেবো তোমাদের। তারপরে দেখো আবার ডাক পুরুষের বচন আছে, শীতের বাদলায় স্থায়িত্ব শনিতে হলো সাল, অর্থাৎ এটা ডাক পুরুষের বচন, অর্থাৎ যদি শনিবারে বৃষ্টি শুরু করে তাহলে 7 দিন হবে, মঙ্গলবারে যদি বৃষ্টি পড়তে শুরু করে তাহলে 5 দিন হবে, আর বুধে 3 দিন। অন্য দিন শুরু হলে কিন্তু শুধু সেদিনের জন্যই। বুঝতে পারলে এই ডাক পুরুষের বচনটা কি, এটা পরীক্ষাতে আসে, তোমরা এটা লিখবে যে শনিতে শুরু হলে 7 দিন, মঙ্গলে 5 আর বুধে 3 দিন। এই ফাঁপি বাদলায় কবে যে শুরু হয়েছিল তা কেউ খেয়াল করেনি, কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যেদিন রোদ উঠলো, যে সেদিন সবাই দেখলো যে বুড়ি বট গাছের গুড়ির কোদলে পিঠ থেকে নিশার হয়ে কিন্তু চিত হয়ে পড়ে রয়েছে। মানে বৃষ্টি পড়েছে, আবার বৃষ্টি থেমেছে, যখন রোদ উঠেছে যেদিন, সেদিন সবাই লক্ষ্য করছে যে বুড়ি ওই গাছের কাছে ঠেস দিয়ে পড়ে রয়েছে নিশার হয়ে, কোনো তার সারা শব্দ কিচ্ছু নেই। অন্যজন মানে আশঙ্কা প্রকাশ করলো যে বুড়িকে শেয়াল কুকুরে ছিঁড়ে খাবে রে, মৃতদেহে পচে গন্ধ ফুটবে, মানে দুর্গন্ধ ছড়াবে গ্রামে। দু একজন বুড়ির কপালে হাত দিল, নাড়ি দেখলো, শেষে তার মৃত্যু হয়েছে নিশ্চিত জেনে চৌকিদারকে খবর দিল। চৌকিদার 5 ক্রোশ দূরে থানায় এক ভিখারি বুড়ির ভাবিতে মৃত্যুর খবর দিতে রাজি হয়নি, অর্থাৎ তারা ভেবেছিল যে থানাতে খবর দেবো, কিন্তু চৌকিদার বলছে 5 ক্রোশ দূরে পুলিশ স্টেশন, সেখানে আবার যাবে, সেখানে আবার খবর দেবে, তাকে বুড়ি তো গন্ধ ফুটে যাবে আর কি। তাই বলছে চ্যাংদোলা করো, চ্যাংদোলা করে পাড়া একটা আকাশের নিচে মানে ফেলে দিয়েছো, সেখানে ফেলেছে, সেখানে যাতে শকুন নামছে সেটা দেখার জন্য তারা রয়েছে। তারপরে দেখো বিকেলবেলা হয়েছে, এখানে একটা প্রশ্ন খুবই সুন্দর হয়। তারপরে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য, বিকেলে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য। আবার বৃষ্টিটা আমাকে বিরক্ত করছে। বিকেলবেলায় কি হয়েছে, মুসলমান পাড়ার লোকেরা আবার চ্যাংদোলা করে আরবি মন্ত্র পড়ে ওই যে বুড়ির মৃতদেহটাকে নিয়ে আসছে। হিন্দুরা ধরো সকালে ফেলে দিয়ে এলো, আবার বিকেলবেলায় মুসলিম পাড়ার ছেলেগুলো নিয়ে আসছে। তখন তো হিন্দুরা অবাক করছে যে আমরা তো বুড়িকে শবদেহ করে এসছি, অর্থাৎ বুড়ির মৃতদেহ ফেলে বুড়িকে তো ফেলে দিয়ে চলে এসেছিলাম, আবার এরা কেন নিয়ে আসছে। তখন বেঁধে গেছে হিন্দু মুসলিমের দাঙ্গা, অর্থাৎ তখন মুসলমানরা বলছে বুড়ি মুসলমান ছিল, যার জন্য তাকে এভাবে ফেলে দেওয়া আমাদের নিয়ম নয়, আমাদের কবর দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে। আবার অনেকেই বলছে যে আমি কলমা পড়তে শুনেছি, অনেকে বলছে যে আমি যখন আবার হিন্দুরা বলছে আমি জয় মা কালী এসব বলতে শুনেছি। তো এইভাবে কিন্তু দুজনের মধ্যে একটু দাঙ্গা বেঁধে গেছে, আর করলাম না। হ্যাঁ, এই যে গ্রামের ভট্টাচ মশাই বলছে মানে মোলের সঙ্গে একই বাসে গেছিল, সে শুনেছে শ্রীহরি শ্রীহরি বলতে। কে কি শুনেছিল বলতে সেগুলো একটু তোমরা মন দিয়ে দেখবে। তাই আমি
বলবো তোমরা বারবার টেক্সটটাকে খুঁটিয়ে পড়বে, খুঁটিয়ে পড়লে তোমাদের কোনো রকম প্রশ্নের ডাউট থাকবে না, সবই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এই ধরো দাঙ্গা বেঁধে গেছে, শুরু হয়েছে তর্কাতর্কি, এবারে বাঁশের যে চ্যাংদোলা সেটা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এদিকে দোকানঘাট সব বন্ধ করতে শুরু করেছে, কারণ ধরো ঝামেলা হয়ে শুরু হয়েছে, তর্ক শুরু হয়েছে, মারামারির উপক্রম শুরু হয়েছে হিন্দু মুসলিমের মধ্যে। তাই অনেকে আবার কি করছে বলো তো, জনতা আরও গ্রাম থেকে আরও মানুষ আসছে এবং অস্ত্র শস্ত্র নিয়ে আসছে হাতে। তারপরে দেখো দু দলের মধ্যে যখন অনেক মারামারি, আর চৌকিদার কি করছে, চৌকিদার কিন্তু বলছে থামিয়ে রাখা যায় কীভাবে, দু দলকে থামিয়ে রাখার জন্য চৌকিদার একদম থামিয়ে রাখলে সে প্রাণ ফিরে পায় বুড়িকে। তারপরে কি হয়েছে দেখো, যখন সবাই উন্মত্ত সবাই মারামারি উপক্রম, তখন বুড়ি হঠাৎ নড়ে উঠেছে, সে উঠে বসেছে, এত ভিড়ের দিকে দেখেছে, ফ্যাক করে হেসে উঠেছে। চৌকিদার এতক্ষণ যেন প্রাণ ফিরে পেল, সে বুড়িকে বলল, বুড়িমা তুমি মরনি? ক্ষিপ্ত বুড়ি উত্তর দেয়, তো শত গোষ্ঠী যেন মরে, যুদ্ধভঙ্গি বদলে গেলে মস্করায়, দুপক্ষ যেমন মৃত্যু, আর তাকে ঠাট্টা করতে লাগলো। বুড়ি গেল ক্ষেপে, একজন উৎসাহী তাকে প্রশ্ন করলো সে হিন্দু না মুসলমান। তাহলে বুড়ি দেখো যখন বেঁচে ছিল তখন কারো মনে এই প্রশ্নটা জাগেনি যে সে হিন্দু না মুসলমান। যদি হিন্দু হতো, হিন্দুর লোকগুলো কি তাকে আশ্রয় দিয়েছিল? দেয়নি। সে যদি বলতো মুসলমান, মুসলমান দিয়েছিল? দেয়নি। কিন্তু সে যখন মারা গেল তখন কেন এই যুদ্ধটা লাগলো? কিন্তু বুড়ি তো কিছুই জানে না, ধরো সে তো পড়েছিল এতক্ষণ এবং উঠে বসেছে। বুড়ি ক্ষিপ্ত কণ্ঠে উত্তর দেয় যে তারা চোখে দেখতে পাচ্ছে না, আসলে বুড়ি জানিয়ে গেল যে তার জাত ধর্ম নেই, সে মানুষ। এই লাইনটা না খুবই ভালো লাগে, জানো তো, তোমরা যদি একটু নিজের মন ভেতর থেকে পড়ো দেখবে তোমাদের একটু ভালো লাগবে। সে বলছে আমার কোনো জাতপাত নেই, আমি একজন মানুষ। ভিড় ঠেলে সে হনহন করে দূরের পথে অদৃশ্য হয়ে গেল। তো বৃষ্টিতে একটু জ্বালালো, আমাকে শোনাচ্ছেই না কিছু, এত বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক, আমি এইটা পড়ালাম, আর তোমাদের একটু আমি 2-4টা প্রশ্ন বলবো বলে দিলাম, তোমরা একটু লিখে নাও। যে বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে, বললাম না, ওটা লিখবে যে কোন অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে, এটা মান 5 কিন্তু দিয়ে থাকে, তোমরা এই প্রশ্নটা নোট করে নাও। আর হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, অদ্ভুত দৃশ্যটা কি, এটা 2 নম্বর প্রশ্ন, মান 5। 3 নম্বর হচ্ছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে, এখানে কাকে বোঝানো হয়েছে, এটা একটা প্রশ্ন। আরেকটা আমি বলে দিচ্ছি, দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, অদ্ভুত দৃশ্য কি, গল্পের পরিণতি বৃদ্ধা সকলকে কি বার্তা দিয়ে যায়, এটাও লিখতে বলেছে, এটা মান 5, এগুলো দেবে, সব দিতে পারে আর কি। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, বা ভারতবর্ষ গল্পটির যে মূল সুর, পাঠ্য গল্প অবলম্বনে মন্তব্যের তাৎপর্য, সেটাও দিতে পারে। সেই বেশ কয়েকটি করলে তোমরা কমেন্ট পেতে পারো। তো যাই হোক, আজ আমি পড়ালাম তোমাদের ফুল গল্পটি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের কীরকম ভিডিও চাই অবশ্যই একবার কমেন্ট করে জানাবে, আমি কিন্তু আগ্রহী হব তোমাদের সেই সব ভিডিও দেওয়ার জন্য।